খেতে পারে, কাপড় চোপড় ছেলে মেয়েকে পড়াতে পারে, কোনো অসুবিধা হয় না, টাকা পয়সা মোটামুটি আছে, এরকম বুঝাই তো, ঠিক তো? একটা দেশ যখন উন্নত হয়, আমরা কি দেশ বলতে বুঝি? দেখা যায় দেশ? দেশ দেখা যায় না। দেশের কল্পনা করা হয় মানুষকে নিয়ে। যে দেশের কথা বলি আমরা, ভারতবর্ষ একটা দেশ, ইন্ডিয়া। ভারত উন্নত কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হলে আমাদের আম জনতা 2 বেলা ঠিক মতো খেতে পারে কিনা, না কখনো কখনো না খেয়ে মানে রাত যাপন করতে হয়। এটা হচ্ছে একটা দেশের মানুষ গরিব না ধনী সেটা বোঝা। বা একটা দেশের মানুষ যখন 2 বেলা আরাম করে খেতে পারে, ওই দেশের শিশুরা বাচ্চারা যখন পড়াশোনার সুযোগ পায়, মা বাবা পড়ানোর পরিবেশ পায়, তাদের আর্থিক অবস্থা তখন ভালো থাকে। একটা দেশের জনগণ যদি চিকিৎসার সুযোগ সুবিধা পায়, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, এবং একটা দেশের জনগণ যখন নাগরিক সমস্ত ধরনের সুবিধা পায়, সেই দেশকে আমরা বলি উন্নত দেশ। শিক্ষায়, দীক্ষায়, যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায়, নানা দিক থেকে যখন কোনো একটা দেশ অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে থাকে, সেই দেশকে বলা হয় উন্নত দেশ। তার জন্য আমরা বলি আমেরিকা উন্নত দেশ। এখন আমেরিকা, চীন, ইংল্যান্ড, এরকম অনেক দেশকে বলি আমরা উন্নত দেশ। তো এই উন্নত দেশ গুলিতে মানুষ কি তারা অধিকার বেশি পায়, সুযোগ সুবিধা বেশি পায়, শিক্ষিত, চিকিৎসার দিক থেকে সমস্ত ধরনের সুবিধা তারা পায়। তার জন্য আমাদের দেশে যেরকম গরিব আমরা দেখি, গরিব অসহায় মানুষের সংখ্যা, এখনো আমরা 100% মানুষকে শিক্ষিত করতে পারিনি। তো তার জন্য আমাদের এই দেশকে বলা হয় উন্নয়নশীল দেশ, যেটা আমাদের বিবি সাহেব বলেছেন। আমরা না অতি দরিদ্র না উন্নত, তার মাঝামাঝি একটা জায়গায় আছি, তাকে বলা হয় উন্নয়নশীল। আমরা উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু এখনো আমরা উন্নতি লাভ করতে পারিনি। দারিদ্রতার সংখ্যা আমার দেশের মধ্যে এখনো 10-12% লোক আছে যারা দারিদ্র। 10-12%। আগে আরো বেশি ছিল, এই গত 10-12 বছরে সেটা অনেকটা কমেছে। 10-12% কমে 24-25% যে গরিব ছিল, একেবারেই গরিব, সেটা এখন কমে আর একটু নিচে নেমেছে। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটা কথা বলেছেন, আমরা দেশ স্বাধীন কখন হলাম জানেন তো? কেউ বলেন একটু, যারা বিশেষ করে যুবক, যারা ছাত্রছাত্রী, আমাদের দেশ কখন স্বাধীন হলো? কে বলতে পারো? যে কোনো একজন। 1947 সনে 15ই আগস্ট। কত সনে? 1947। 100 বছর কখন হবে? 2047 সনে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 100 বছর যখন হবে স্বাধীনতা অর্জনের, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 100 বছর যেদিন হবে, তার মধ্যে 1947 সনের মধ্যে এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হব। আমরা বিকশিত ভারত করার জন্য সংকল্প নেব। ভারতকে বিকশিত দেশ হিসাবে গড়ে তোলার জন্য সংকল্প নেব, প্রতিজ্ঞা নেব, যাই আমরা বলি। তাহলে এখন উন্নত করতে গেলে কি দরকার? এই দেশকে উন্নত করতে গেলে কোন দিক থেকে আমাকে উন্নতি করতে হবে? প্রথম হচ্ছে মানুষ। একটা দেশ তখনই হয় যখন
কোন বড় একটা ভূখণ্ডের মধ্যে মানুষ বসবাস করে, সেটাকে বলা হয় দেশ। উত্তর, এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু আপনারা জানেন গুগলে, সেখানে মানুষ থাকতে পারে না। কেন জানেন? মাইনাস সেখানে 45 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়। মাইনাস আমাদের এখানে গরম কত? আজকে বোধহয় 26 ডিগ্রি, 27 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা বলি। এটা প্লাসে আছে গরম তার জন্য। মাইনাসে যখন যায় 1 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 নিচে গেলে মাইনাস হয়। -1, -2, আমরা বলি -0 ডিগ্রি, মানে 4 ডিগ্রি, 8 ডিগ্রি। আমাদের কাশ্মীরে এখন প্রায় -14 ডিগ্রি চলছে। -24 ডিগ্রি হয়, অতি ঠান্ডা। ওই যে উত্তর মেরু দক্ষিণ মেরু বেশি ঠান্ডা হওয়ার কারণে মানুষ নেই, তার জন্য উত্তর মেরু দক্ষিণ মেরু দেশ হয় না। এখন ভারত, এই দেশের উন্নতি আমরা প্রথম চিন্তা করি মানুষের উন্নতি। তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে সুবিধা দেওয়া, মানুষকে সুবিধা দেওয়া। এই জন্য নরেন্দ্র মোদী বলেছেন, যেটা আমাদের অনাদি সরকার মহোদয় মাননীয় জেলা পরিষদের সহসভাধিপতি, যে সবকা সাথ সবকা বিকাশ হোনা চাইয়ে। সবকা সাথ সবকা বিকাশ। ইন্ডিয়াতে যত নাগরিক, আমরা ভারতে আছি কত? 140 কোটি, 140 ক্রোড় আমাদের দেশের জনসংখ্যা। 140 কোটি, একজন দুইজন লাখ না। এত মানুষ পৃথিবীতে কোন দেশ এখন আর এত জনসংখ্যা নেই। দ্বিতীয় আছে চীন, যেটা আগে প্রথম ছিল। 140 কোটি মানুষের উন্নতি, কল্যাণ, শিক্ষা দীক্ষা, চিকিৎসা সুযোগ, দুবেলা খাবার, ভালো রাস্তা, ভালো স্কুল, ভালো স্বাস্থ্য কেন্দ্র, ভালো ব্লক বিল্ডিং, ভালো পঞ্চায়েত, ভালো সুযোগ সুবিধা যদি না হয়, ভারত কোনদিন উন্নতি দেশ হবে না, উন্নত দেশ হবে না। তার জন্য সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন। এই জন্য 4.5 বছরে এই রাজ্যে আমাদের সরকার আসার পরে 6 বছরে 4.5 লক্ষ মানুষকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা ঘর দিয়েছি। কেন দিলাম? গরিব মানুষ ঘর বানাতে পারেন না। 1,30,000 বিডিও সাহেব, এখন তো 2,40,000 নেক্সট যারা বাড়ি ঘর পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, আপনারা 2,40,000 পাবেন। প্রধানমন্ত্রী আবার বাড়িয়ে দিল টাকা। কেন? গরিব মানুষের পক্ষে যারা রেগার কাজ করেন, দিন মজুরি, কিষান, যে খেতি বাড়ি মানে কাজ করেন, তাদের পক্ষে 2,40,000 খরচা করে এই ঘর বানানো সম্ভব না। তাহলে প্রধানমন্ত্রী বললেন, আমি দেশের প্রধানমন্ত্রী হলাম, দেশের আম জনতার বুথ নিয়ে আমার সরকারের দায়িত্ব গরিব মানুষকে ঘর দেওয়া, যাতে সে গরিবই না থাকে, গরিবী ঘরের অভাবে। এবারে প্রধানমন্ত্রী বলেছেন গরিবী লোক যারা, তাদের ঘর যেমন নেই, খানে কে লিয়ে চাওয়াল আর আমরা যে রুটি খাই, রুটি কাপড়া আর মাকান। দেশ স্বাধীনতার পরে নাগরিকদেরকে রুটি কাপড় মাকান দেওয়ার আমাদের যে অঙ্গীকার, প্রধানমন্ত্রী বলেছেন করোনার সময় 2020, 21, 22 পর্যন্ত 3 বছর আমরা গরিব মানুষের জন্য ফ্রি রেশন দিলাম। কত কোটি মানুষকে? 81 কোটি মানুষকে আমরা ঘর তো দিলাম। এবারে খাবারের ব্যবস্থা করোনার সময় 3 বছর, এখন আবার 5 বছর বাড়িয়ে দিলেন। আপনারা আগামী 5 বছর পর্যন্ত আপনারা আবার রেশনে চাল পাবেন। দেখুন, আমাদের এখন 2024-এ আবার নির্বাচন হবে লোকসভা। মাননীয় প্রধানমন্ত্রী কথায় কথা, উনি প্রধানমন্ত্রী হবেন কিনা আমরা জানি না, কিন্তু উনি দেশের জনগণের জন্য আগামী 5 বছর যাতে খেতে পারে দুবেলা, তার জন্য আরো 5 কেজি করে মাথা পিছু আরো 5 বছর রেশনে আপনারা ডাল, গম, চাল ইত্যাদি আরো বিভিন্ন সামগ্রী পাবেন।
আগামী 5 বছর পর্যন্ত। প্রধানমন্ত্রী এটা কেন করলেন? গড় দিলেন, গরিব মানুষকে গড় দেওয়া উচিত, খাওয়ার জন্য চাল দেওয়া উচিত। এবারে রান্নাবেন কি করে? রান্না বান্না ওই জঙ্গলে গিয়ে গাছ কাটলে ফরেস্ট ডিপার্টমেন্ট আসেনি আমাদের এখানে, फॉरेस्ट डिपार्टमेंट बोलते ना ना भैया ये तो रिजर्व फॉरेस्ट एरिया है, आप यहाँ से पेड़ पौधा मत काटो, ठीक है ना। तो फॉरेस्ट वाला जुलूम करे। तो प्रधानमंत्री बोलছেন और इनका जो माताजी মানে এই বছর ওনার মৃত্যু হলো, দেহাত হলো। এই প্রধানমন্ত্রীর মা অন্যের বাড়িতে কাজ করতেন, মজুরি করতেন। তো প্রধানমন্ত্রী হওয়ার পরে ভাবলেন আমার মা সারা জীবন কষ্ট করে আমাকে প্রধানমন্ত্রী করলেন, তো মার দুঃখ কি? রান্না করতে গেলে যে ধোঁয়া হয় চোখ থেকে জল পড়ে, মানে সহজে দেখি না আমরা বয়স হয়ে গেলে। तो बोले ना माताओं के लिए, बहनों के लिए गैस सिलेंडर देंगे। चाल दिल, गड़ दिल, এবারে রান্না করার জন্য গ্যাস দিল। কার নামে? সব মাতাओं और बहनों के नाम पे, গড়ের নাম মহিলাओं के नाम पे, এই যে গ্যাস মহিলাओं के नाम पे। এই জন্য বলি দাদারা আপনারা শুনুন, आप लोग सुनिए। कभी कभी हम लोग क्या करता हूँ, जब थोड़ा सा तू मैं हो जाते हैं ना फैमिली में, उस समय हम लोग बोल देते हो अब मेरा घर से निकल जाओ। মহিলাদেরকে বলি তো আমার ঘর থেকে বেরিয়ে যাও, आप निकल जाओ। এখন কিন্তু সাবধান আপনারা, कभी भी ये मत बोलना कि मेरे घर से बाहर हो जाओ, क्योंकि उस घर का मालकिन दीदी या तो बहन या तो माताओं का नाम पे है, आपका नहीं है। তো এই জন্য দাদারা এখন আর দিদিদের মা মাসিদের বলতে পারবেন আমার ঘর থেকে বেরিয়ে যাও, কারণ ঘরের মালিক কে করে দিলেন? নরেন্দ্র মোদী মহিলাদের নামে করে। কিসের জন্য? মহিলাদের অধিকার সুযোগ সুবিধা যদি না দেওয়া হয় তাহলে এই মহিলা সমাজের উন্নতি না হলে ছেলে মেয়ের উন্নতি হবে না, পরিবার উন্নতি হবে না, সমাজ উন্নতি লাভ করবে না, দেশ উন্নতি লাভ করবে না। আমাদের সম্পাদক এই বোনকে আমরা এই পঞ্চায়েতে আরো অনেকজন আছে, এমএ পাস, এমএসসি পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, কিন্তু রাজনীতিতে অনেকে নেই। রাজনীতি আছে বলে আমরা একটা পঞ্চায়েত পুরা পঞ্চায়েতের আমরা চেয়ারপারসন এই ব্লকে বানিয়ে দিলাম, মহিলার হাতে ক্ষমতা দিলাম। এখন এই বোন যদি আপনাদের সঙ্গে মিলে কাজ করে আমাদের মহিলাদের উন্নতি হবে, এটা আমাদের নরেন্দ্র মোদী চিন্তাধারা। এখন দেখুন আমরা গড় দিলাম, রান্নার গ্যাস দিলাম, তারপরে শৌচালয় দেওয়া হলো। এখন মেডিসিন, আপনারা জেনেরিক মেডিসিন যাকে বলি আমরা বাংলায় জানি কি বলি আমরা, কম মূল্যে কম খরচায় ওষুধ আমরা বিনামূল্যেও দেই, অথবা একদম কম মূল্যে গরিবদেরকে ওষুধ দেওয়ার ব্যবস্থা। জেনেরিক মেডিসিনের কথা জেলা হাসপাতালগুলিতে আপনারা গেলে পাবেন, অনেক ট্যাবলেট আপনাদের কিনতে হয় না সরকার। কেন দিলেন সরকার? সরকার চিন্তা করলো গরিব মানুষ যদি একটা ট্যাবলেট কিনতে, জ্বরের যে ট্যাবলেট ওই প্যারাসিটামল আরো কি একটা পাতা যদি 10টা কিনেন তাহলে 20 টাকাও দিতে হয়, অনেক সময় 30 টাকাও, জানি না আমি সবটা, অনেক কোম্পানির অনেক রকম দাম। তো এটাও বললেন নরেন্দ্র মোদী, আরে প্যারাসিটামল কি কিনতে হয়, আমি দিয়ে দিলাম। এরকম অনেক ওষুধ যে দাম আগে 100 টাকা ছিল সেটাকে আপনাদের 10 টাকায় 20 টাকায় দিচ্ছেন, বাকি 20 টাকা 80 টাকা সরকার দায়িত্ব নিয়ে নিল। ইয়ে মেহি দে দুকা কেন করা হলো? গরিব মানুষকে বাঁচানোর জন্য। अभी सपोज वही परिवार कोई किसान है, खेती बाड़ी करते हैं, तो किसान सम्मान निधि दिया जा रहा है। কেন? किसान आलादा तो इनकम नहीं, इसे तो प्रत्येक दिन कृषि काज करे, तो इनको कैश डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंटे साल में 3 बार 2000, 2000, 2000, 6000 মুভ में কি বলে এটাকে বাংলায় ফ্রি আপনাদের অ্যাকাউন্টে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে। কেন করলো এটা? কৃষকরা অনেক পরিশ্রম করে, কিন্তু সেই রকম তাদের আর্থিক অবস্থা ভালো না। এই জন্য কৃষকদের সার, ফার্টিলাইজার আপনারা দেখবেন আগে যে দাম ছিল 200 টাকা, এখন সেটা
আপনারা হয়তো বা 100 টাকা 120 টাকায় পাবেন, অথবা অনেক সার আছে এরকম যে 200 টাকার জায়গায় এখন মাত্র 55 টাকা 60 টাকায় পাবেন আপনারা। সরকার মূল্য কমিয়ে দিয়েছে, সরকার মূল্য দিয়ে দিচ্ছে আপনার হয়ে সরকার। কিষাণ সম্মান নিধি, উন্নত বীজ, তারপরে কৃষকদের জল সেচ করার জন্য পিএম কুসুম, মেশিন দেওয়া, সোলার লাইটের মাধ্যমে মেশিন চালানো, আর আপনারা যদি ধান উৎপাদন করেন সরকার কিনে নেয়। কেন? কৃষকদের উন্নতি করার জন্য, কৃষকদের লাভ দেওয়ার জন্য। এখন আপনারা দেখুন, দেশ উন্নতি করতে হলে মানুষের জন্য তো এইসব করছে, চিকিৎসা হচ্ছে, এখন বিদ্যালয়, শিক্ষালয়, এটাও আমরা শিক্ষানীতি প্রণয়ন করে যাতে ফ্রি এডুকেশন করা যায়। এই জন্য আপনারা দেখবেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে, সেন্ট্রাল স্কুলগুলিতে এক মেয়ে এক ছেলে যদি হয়, মেয়েকে ফ্রি পড়ানোর ব্যবস্থা আপ টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা মেয়েদের জন্য ব্যবস্থা আছে। স্কলারশিপ দেওয়া হয়। আপনারা আমাদের ছেলে মেয়ে চা बागान महावीर থেকে कोई अगर बाहर जाना चाहे फॉरेन में, विदेश में पढ़ना चाहे तो इनके लिए भी स्कॉलर है, কিন্তু মেরিট হতে হবে। ভালো পড়াশোনা করলে এই সুযোগ, এই সরকার সুযোগ সুবিধা দেয়। স্টাইপেন্ড, ড্রেসের অ্যালাউন্স, বিভিন্ন ধরনের কেন দেওয়া হয়? গরিব মানুষকে সাহায্য করার জন্য। শিক্ষা পেলে কি হবে? সে জানবে, জ্ঞান অর্জন করবে এবং সমাজ, তার পরিবারের জন্য, দেশের জন্য সে একটা সম্পদ হয়ে দাঁড়াবে। হিউম্যান রিসোর্স বলা হয় তার জন্য, মানব সম্পদ। মানব একটা সম্পদ। আমার দেশের জনগণ সবাই শিক্ষিত হলে আমেরিকাকেও আমরা মানে ক্রস করে আমরা আগে যেতে পারি। কারণ দেখুন, আমেরিকায় যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, হাজারো ডক্টর মানে আমেরিকায় আমাদের ভারত থেকে গিয়েছিল এক সময়, এখন তারা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। আমরা যদি ইন্ডিয়াতে সেই ফেসিলিটি, সেই সুবিধা দিতে পারি, আমাদের ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট, তারা দেশ ছেড়ে বাহার যাবে না। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমার দেশের জনগণ, আমার দেশের ট্যালেন্টেড মানুষকে এইখানে রেখে আমার দেশের উন্নতির কাজে লাগাতে হবে। তার জন্য তিনি বলেছেন যে স্বদেশী জিনিস ব্যবহার করার জন্য, স্বদেশী জিনিস ব্যবহার করার জন্য ভোকাল ফর লোকাল। আমার এই ধলাই জেলাতে যদি কোনো তরমুজ, ইয়া তো ভুট্টা, কি বলে এটাকে, পপকর্ন, এরকম যেগুলি হয় ওইটাকে প্রচার করা। তো ইন্ডিয়াতে এখন কি কি পাওয়া যায় সেটাকে ব্যবহার করার জন্য আমরা কেন চীনের মাল আমরা কিনবো? আমাদের লোক, আমাদের উৎপাদিত সেলফ হেল্প গ্রুপ দিদিরা এখানে আছে, আপনারা অনেক জিনিস ব্যবহার উৎপাদন করেন, এখন বানান। আমরা তার জন্য এখন কেনার চেষ্টা করছি যাতে আপনাদের আর্থিকভাবে লাভ হয়। নরেন্দ্র মোদীজি মহিলাদের তার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখों रुपया লোন आप लोगों को दिया जा रहा है। কেন? সাবসিডি আছে এখানে, একটা রাজ্যের আছে, একটা কেন্দ্রের আছে, সেখানে অনেক সাবসিডি, 1 লক্ষের মধ্যে অনেক এরকম লোন আছে, 30,000 টাকা ফ্রি, আপনাদের আর সুদ করতে হয় না, দিতে পরিশোধ করতে হয় না। আমার কথা বুঝতে পারছেন তো বাংলা? হয়তো বা আমি একটু গ্রামীণ ভাষায় যদি বলতে পারতাম আরেকটু, কারণ শব্দগুলি এমন যে আর ফেরত দিতে হয় না। লোন যেটা দেওয়া হয় ফেরত দিতে হয় না, 30%, 40% এমন অনেক লোন আছে। আপনারা যদি কাজ করেন, এখন আমাদের অনেক জায়গায় কি হবে, এখন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আরেকটা নতুন এসেছে। যারা বিভিন্ন কাজ করেন, এরকম 18-19টা, যারা কাঠ মিস্ত্রি, যারা হাতের কাজ, যারা সেলুনে কাজ করেন, কি বলে, যারা বিল্ডিং এর কাজ করেন,
এরকম তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং চলাকালীন কিছু টাকা দেওয়া হবে অনারিয়া, এরপরে লোন দেওয়া হবে 1 লক্ষ, 1 লক্ষ আপনি ফেরত দিলেন আরো 2 লক্ষ, এটা বাড়তে থাকবে। লোন নিয়ে আপনি নিজের উদ্যোগে একটা ছোট মতো একটা দোকান কারখানা আপনি গড়ে তুলতে পারেন। সেই জন্য আমরা এটা ব্যবস্থা করছি। কেন 2047 মধ্যে আমার দেশের মানুষকে ভালো জায়গায় নিতে পারলে দেশ উন্নতি লাভ করবে, তার জন্যই আমরা বলি যে সবকা সাথ সবকা বিকাশ। এইখানে আমরা কে সিপিআইএম করে, কে কংগ্রেস করে, কে ওই আঞ্চলিক দলের মাথা করে, আইপিএফটি আমরা দেখি না। আমরা দেখি কি গরিব মানুষকে দেখি। আমরা গরিব মানুষের জাত আর ধর্ম হয় না। সিপিএম যে করে তার সেও গরিব আছে, কংগ্রেস করলেও গরিব আছে, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সে ধর্মের লোক ইন্ডিয়া में মূল যে 6টা ধর্ম, এই 6টা ধর্মের লোক আমরা এখানে আছি। আমরা তার জন্য বলছি সবকা সাথ সবকা বিকাশ আগার হয়ে যায়, তাহলে কি ওই মুসলিম ভাই সেও আমার হিন্দু ভাইয়ের প্রতি তার বিশ্বাস জমবে, আর খ্রিস্টান ভাইও বলবে না হ্যাঁ এই সরকারের সময় আমরা ভালোভাবে থাকতে পারি। নরেন্দ্র মোদী সবাইকে দেখেন, এই বিশ্বাস যখন আসবে প্রধানমন্ত্রী যে পদ যে পুষ্টা এটাকে আমরা সম্মান দেব এবং সেইভাবে আমরা কাজ করব। তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন না मैं खुद खाऊंगा না किसी को खाने दूंगा, मतलब আপনাদেরকে ভাত না দিয়ে চাল না দিয়ে সুযোগ না দিয়ে মারবেন তা না। তিনি বলেছেন जो रुपया लेता है क्या बोलते हैं इसको करप्शन में जो इन्वॉल्व है, जो দুর্নীতি করে, ঠিক আছে না বাংলায়, এটা আমি করতে দেব না। কেননা করাপশন দুর্নীতি হলে কি হয়, আপনার জন্য আমাদের এই বিডিও অফিসে ওনার কাছে পঞ্চায়েতের জন্য যে টাকা পাঠানো হয়, আমরা এখানে সবাই নেতা। আমি যদি বিডিও সাহেবকে বলি আজকে আবার 50,000 টাকা দিন, তো উনি জিজ্ঞেস করবেন কিসের জন্য। আমি বললাম না না আমি এমপি, আমি বলছি দাও। উনি কিন্তু চিন্তায় পড়বেন, বলবেন আরে এটা তো ওই পঞ্চায়েতের জন্য এত টাকা আছে, ওই পঞ্চায়েতের জন্য ওইখান থেকে আমার এখান থেকে যদি 50,000 দিতে হয়, এখানে কত 29টা পঞ্চায়েত, 29টা পঞ্চায়েত থেকে 1000 1500 করে নিয়ে আমাকে দেবেন, অর্থাৎ আপনাদের পকেট থেকে আমি 1500 2000 করে নিয়ে নিলাম, আপনাদের কম হলো। উনি কিন্তু দেওয়ার সময় আপনাদেরকে কম দেবেন আমাকে দেওয়ার জন্য। তার জন্য নরেন্দ্র মোদী বলেছেন এইসে मैं মানে করুঙ্গা না किसी को करने देंगे, ठीक है। তো নরেন্দ্র মোদী এই জন্য বলেছেন না मैं खाऊंगा না किसी को खाने दूंगा। তার জন্য বলেছেন কোন মন্ত্রী যদি খায়, কোন এমপি যদি খায়, কোন এমএলএ যদি খায়, আর যদি ধরা পড়ে इनका ठिकाना कहाँ, सीधा जेल में। उन्नी বলেছেন सीधा जेल में जाओ। टीसीएस অফিসার উনি, আইএস অফিসার ডিএম আমাদের উনারাও যদি ধরা পড়ে আমি রেভিনিউ ত্রিপুরা বাঁচাতে পারবো না, কারণ নরেন্দ্র মোদী আইন করে দিয়েছে আপকি বাদ জেল কে পাস, হ্যাঁ জেল পে যাও। তো এই জন্য আজকে দেশে এটা তো ঠিক নরেন্দ্র মোদী গরিব মানুষের টাকা যাতে সোজাসুজি গরিব মানুষ পায়, তার জন্য তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে বলেছিলেন জনধন যোজনা। যখন আমরা জনধন যোজনা বললাম তখন অনেকে বলেছিল কি আমরা ভাই ব্যাংক অ্যাকাউন্ট করে, আমি তো গরিব মানুষ, টাকা তো আর দিতে পারবো না, ডিপোজিট জমা দিতে পারবো না। তখন অনেক আমাদের বিরোধী দলরা বিরোধী রাজনীতি করবে এটা সহজেই, তো বলছিল কি হবে। এখন আমরা বুঝতে পারলাম ভাইয়া আমাদের যে পেনশন সোশ্যাল পেনশন যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বয়স্করা যে পায়, আরো বিভিন্ন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, কিষাণ সম্মান নিধি যে টাকা, এখন আরো বিভিন্ন যে স্কিমের টাকা সব আমার ব্যাংকে ডাইরেক্ট এবং 100 টাকার মধ্যে 100 টাকায় আমি পেয়ে যাচ্ছি। ये काम नरेंद्र मोदी जी क्यों किया? क्योंकि अभी मैंने राजीव गांधी जी के नाम सुना? राजीव गांधी फॉर्मर प्राइम मिनिस्टर थे, पूर्वतन प्रधानमंत्री राजीव गांधी
উনি একটা কথা বলেছিলেন, দিল্লি থেকে টাকা পাঠালে এই আমাদের সুরমা বিধানসভার আমার দুর্গাচমনি ব্লকে 100 টাকা যদি পাঠায়, আগে বহুত সাল পেলে 100 টাকার মধ্যে এই ব্লকে আস্তে আস্তে 85 টাকা হারিয়ে যেত। কেন? ওই যে আমাদের মতো এমপিরা নেতারা আমরা কিছু কিছু খেতাম, ফলে পাবলিকের জন্য 15 টাকা বাঁচত। 15 टाकाय ना ड्रेन का काम, ना बिल्डिंग का काम, स्कूल का काम, बच्चों को खिलाने के लिए जो पुष्टि जो आहार दिया जाते हैं उसमें कम हो जाते हैं। तो এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যত আমি দেব উतना ही देना होगा, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখন আমরা বুঝতে পারছি এটা গরিব মানুষের জন্য তিনি করেছেন, ঠিক আছে না? আমি আরো বলি, এই শব্দ হলো জনগণের জন্য। এখন আরো কি কি করা দরকার? रास्ता अगर नहीं होगा तो देश कैसे चलेगा भैया? और रास्ता भी ऐसा नहीं है डबल लेन करो, 4 लेन करो, 4 लेन करो, 8 लेन करो। आप लोग अगर दिल्ली से ना यमुना एक्सप्रेस में लखनऊ अगर जाएंगे, अगर आप राजस्थान जाएंगे या तो गुजरात या तो मध्य प्रदेश, आप लोगों को देखने को ये मौका मिलेगा कि वहाँ 4 लेन 8 लेन का काम चल रहा है। त्रिपुरा में भी अभी डबल लेन का काम शुरू हो गया है। ये दुर्गाचुमनी होते हुए जो अगरतला जाने वाले जो रास्ता ये भी तो ये मोदी जी आने के बाद हुआ ना। तो এই জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে ओनली वन एकमात्र ये 44 नेशनल हाईवे था। नरेंद्र मोदी जी आने के बाद बोला थे मैं हीरा दूंगा, हीरा आप लोगों को ये बात बोला था। हीरा का मतलब है हाईवे, H पर हाईवे। 7 और दे दिया, अभी 8 नेशनल हाईवे हो गया, और भी देने वाले हैं। তারপরে এখন গাড়ি কি স্পিডে চলতে পারে, আগরতলায় খুব সহজে যেতে পারে। बोल रहे नहीं भैया, वो एयरपोर्ट का काम भी करना होगा। रुपया दे दिया करोड़ों में, एक इंटरनेशनल एयरपोर्ट बन गया। রেল এখন 3টা যে পুরানো রেল স্টেশন তার ডেভেলপমেন্টের জন্য ফান্ড দিচ্ছেন। তিনি বলেছেন দেশের মধ্যে 1309 स्टेशन रीडेवलपमेंट फंड इन्होंने दे दिया। ये काम शुरू हो गया है। कोटी कोटी টাকা রেল আমরা বিহারে দেখি, রেল বিহার में ना রেল জায়গা হয় না, উপরে চড়ে মানুষ एक्सीडेंट मारा जाए। नरेंद्र मोदी बोले भैया इंडिया में बुलेट ट्रेन भी चलना चाहिए, बुलेट ट्रेन भी चलना चाहिए। 1 ঘন্টায় কি 200 কিলোমিটার স্পিডে চলবে। এইটাও করছেন তিনি, কারণ দেশ অগ্রগতি করতে গেলে, উন্নতি করতে গেলে রেল একটা বড় ভূমিকা আছে। তাহলে এরকম যে অনেক করছেন। তো এইগুলি যে হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, সব হচ্ছে। বিমানবন্দর দেশের মধ্যে पिछले 65% साल में শুধু 74টা বিমানবন্দর ছিল। উনি 9 বছরে 10 বছর আরো 74টা করলেন। এখন আমাদের দেশে 148টা এয়ারপোর্ট হয়ে গেছে। এটা কেন মানুষকে দেয়? আপনারা দেখেছেন, আমরা বলেছি যে গরিব মানুষের পেনশন আমরা 2000 করে দেব। मैं नवंबर 6 तारीख, 7 तारीख, 8 तारीख को मैं दार्जिलिंग में था, सिलीगुड़ी में था। क्यों गया था? उसमें टी बोर्ड के साथ एक मीटिंग हुआ था। আপনারা টি বোর্ডের সদস্য অনেকে আছেন। টি বোর্ড নিয়ে আমাদের সরকার চিন্তা ভাবনা করছে, আপনারা ভাববেন না। আমরা জানি এক সময় চাই বাগানে যারা শ্রমিক তাদের ঘর ছিল না, ঘরের জন্য জমিন ছিল না, রেশনের ব্যবস্থা ছিল না, শিক্ষাকে নিয়ে মানে আপনাদের স্কুলের ব্যবস্থা ছিল না। আমাদের সরকার আসার পরে नरेंद्र मोदी जी आने के बाद আমরা তাই করলাম, ये तय किया कि इन लोगों को कम से कम थोड़ा सा तो जमीन दिया जाए। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রসেস শুরু হয়েছে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ওইটাও আপনাদের দেওয়া হবে। शिक्षा के लिए स्कूल और लेबर जो पेमेंट তা আরো যাতে বাড়ানো যায় সেটা নিয়েও আমাদের সরকার চিন্তা ভাবনা করছে। আমি নিজেও পার্লামেন্টে এবং নির্মলা সীতারমণজির কাছে আমি রিটেন দিয়েছি। আমি জানি আমার ত্রিপুরা রাজ্য ছোট বড় প্রায় 64 আমাদের চা বাগান আছে।
তো চা বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা ভাবছি। তো কাজে এই যে এখানে আপনারা অনেক কাজ আপনারা করতে পারবেন। আপনারা আজকে পুরো দিন এখান থেকে সুবিধা নিন, গরিব মানুষকে যাতে কষ্ট করে ওই ডিএম অফিসে যেতে না হয়, ব্লকে না যেতে হয়, তার জন্য প্রত্যেক পঞ্চায়েতে ব্লক ডিপার্টমেন্ট পাঠিয়ে সুবিধা দেওয়ার চেষ্টা, যাতে আমরা মানুষকে সুবিধা দিয়ে উন্নতি করতে পারি এবং 2047 সালের মধ্যে দেশ উন্নত হয়। আমি আর কিছু বলবো না, অনেক ভাষণ দিলাম। ভাষণ দিলে তো আমরা থামতে পারি না, ভুলে যাই যখন কথা বলি। 2 ঘন্টা 1 ঘন্টা কথা বলার পরে পা যখন ব্যথা করে তখন মনে হয় আচ্ছা আমারও পা ব্যথা শুরু করেছে, মনে হচ্ছে আমি 35 মিনিটের মতো কথা বলেছি। জানি না আমার রেকর্ড চলছে, রেকর্ড দেখলে বুঝবো আমি, কিন্তু আমার একটা অনুমান হয়ে গেছে 30 থেকে 35 মিনিট আমি কথা বলে ফেলেছি। তো কাজে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ভেরি গুড।